প্রিয় বেগম, প্রথম পরিচ্ছেদ। লেখিকা প্রেমা ফারজানা চৌধুরী। সূচনা পর্ব। বিয়ে করে তোমার বর তোমাকে রেখে পালিয়েছে? ভয় ভীতি বিহ্বলিত মেয়েটির চোখে অশ্রু ভরে উদ্গীরণ করার চেষ্টা করে কম্পিত গলায় বলল, না সাহেব, উনি পালায়নি। আমার মনে হয় উনি বিপদে পড়েছেন। বলা শেষ করার আগেই এদিক ওদিক তাকালো মেয়েটা। শত্রু? কেমন শত্রু? শত্রু হলে তোমাকেও তুলে নিয়ে যেত না? তোমাকে রেখে যাবে কেন? মেয়েটি ভীত সন্ত্রস্ত হয়ে ডানে বামে তাকায়, তারপর ঠোঁট ভেঙে কাঁদে। পরনে লাল টকটকে বিয়ের শাড়ি, মাথায় কবরবন্দি চুলের সাথে আটকানো একটা জবনিকা, নাকে ছোট্ট একটা সোনার নাকফুল, গলায় সোনার চেন, হাতে দুটো চিকন বালা, সেটা স্বর্ণের। মাথায় সোজা সিথি বরাবর একটা টিকলিটা বাঁকা হয়ে আছে। অল্প বয়স্ক মেয়ে, দেখে ভারী সুশ্রী দেহের, আটসাট বাঁধনি, দীপ্ত চোখ, এক কথায় লাবণ্যময়ী। মেয়েটির রূপ মোহিত হয়ে ছেলেটা হয়তো তাকে পালিয়ে বিয়ে করেছে। তোমরা কি পালিয়ে বিয়ে করেছ? প্রশ্নটায় মেয়েটা লজ্জা পায়। লজ্জা সংকোচ আরক্তিময় হয়ে বুকে চিবুক ঠেকিয়ে মাথা দোলায়। কয়েকটা উৎকোষ চোখ মেয়েটির দিকে তাকিয়ে আছে। নাগরঙ্গী পশ্চিম আকাশে সূর্যের বিদায় লগ্ন জানান দিচ্ছে রাত আগত। শাহজাহান সুলতান বহুদিন পর নিজের বাড়িতে ফিরেছেন পলাশপুর থেকে। নিজের বাড়ি রূপনগর। পলাশপুর থেকে রূপনগরে ফেরার পথে নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন তাদের আকাঙ্ক্ষিত ট্রলারটির জন্য। ট্রলার আসতে দেরি হওয়ায় চুরুট টানছিলেন একপাশে দাঁড়িয়ে। বর্ষার পানিতে নদীর পানি টইটুম্বুর। একপাশে মালবাহী জাহাজের মালামাল তুলছে জাহাজের খালাসিরা। বেশ ডাকহাক করেছে কর্মীরা। সবার পরনে লুঙ্গি। তিনি লক্ষ্য করলেন নদীর পাড়ে ঘেঁষে ভয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকা এক কন্যাটি। লুঙ্গি পরিহিত লোকগুলো কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে মাথা থেকে লাল অবগুণ্ঠন দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে, আর হালকা কাঁপুনির সাথে সাথে হালকা কাঁদছে। বড়ই মায়া হলো শাহজাহান সুলতানের। ওনারও ভাইজি আছে মেয়েটার বয়সী। অনেকদিন মেয়েদের হইচই কানে বাজে না। আজ আব্বাজানকে দেখে তারা কতই না খুশি হবে। তিনি এগিয়ে গিয়ে সস্নেহে মেয়েটির কাছে সমস্যার কারণ জানতে চাইলে মেয়েটি সব বৃত্তান্ত উল্লেখ করে নির্ভয়ে। যদিও মনের মধ্যে ডাকছিল, কিন্তু উপায় নেই। রাত নেমে গেছে, সেই বিপদে পড়বে তার চিন্তায়। উনি তাকে ফেলে কোথাও চলে গেছে। মানুষটার কোনো বিপদ আপদ হলো না তো? অজানা আশঙ্কায় মেয়েটির গলা শুকিয়ে এলো। তন্মধ্য মোটা গলায় কে যেন হাঁক পারল, বড়বাবু, ট্রলার আইয়া পড়ছে, তাড়াতাড়ি আহেন। শাহজাহান সাহেব ওনার লোকগুলোকে ডেকে ইশারা করলেন ওনার জিনিসপত্র মালামালগুলো ট্রলারে তোলার জন্য। লোকগুলো জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার সময় মেয়েটির দিকে পলক তুলে সন্দেহান দৃষ্টিতে বার কয়েকবার তাকালো। ওনার চাহনি দেখে আরো ভয়ে সিটিয়ে গেল মেয়েটি। চুরুটের গন্ধে দম বন্ধ হয়ে এলো মেয়েটি। শাহজাহান সাহেব ধোঁয়া উড়িয়ে বললেন, রাত নামছে মেয়ে, কি করবে কিছু ভেবেছ? এখানে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তোমার বর কি আসবে? মেয়েটি কাঁপা কাঁপা দ্বিধাগ্রস্ত হয়ে বিষণ্ণ কণ্ঠে বলল, জানি না, উনি আমাকে বলেছেন আধা ঘন্টার ভেতরে ফেরত আসবে। গিয়েছিলেন ভাঙতি পয়সার জন্য। ওনার কাছে গোটা পয়সা ছিল, মাঝিরা নিতে চাইছিল না। একটা বৃদ্ধ মহিলা ও তার 2 নাতি ছিল, তাদের সাথে রেখে গেছে। উনি যাওয়ার ঘন্টাখানেক পর বৃদ্ধাকে নিয়ে তার 2 নাতি চলে যায়। আমি একা হয়ে পড়ি। মেয়েটা
কাঁদতে চাইছে না, কিন্তু কান্না আটকে রাখতে পারছে না। ভবিষ্যৎ আশঙ্কায় শেষ দিশাহারা হয়ে পড়েছে। শাহজাহান সাহেব আরো একটু চুরুপ ধরালেন, বললেন, তোমরা যাচ্ছিলে কোথায়? নির্বোধের মতন তাকালো মেয়েটা। নদীর ওপারে যাচ্ছিলাম। ওপারে কোথায়? মেয়েটার উত্তর দিতে পারল না। আজব মেয়ে তো তুমি, নিজের শ্বশুর বাড়ি কোথায় তা জানো না? ওনার তো বাড়ি নেই, ওনার দুকুলে কেউ নেই। বা বিয়ের পর অন্য একটা গ্রামে চলে যাব, শুধু এইটুকুই বলেছিলেন আমায়, যাতে আমার চাচা খুঁজে না পায়। তুমি তো আমাকে বিপাকে ফেলে দিলে মেয়ে। তোমাকে একা রেখে কিভাবে যাই? এসব জায়গা খারাপ, তার উপর তুমি যুবতী মেয়ে, লোকজন তো তোমাকে চোখে গিলে খাচ্ছে। কথাটা বোধহয় মেয়েটার অপমানিত বোধ করলো, কিন্তু তার বোধগম্য হলো না শাহজাহান সুলতানের। মেয়েটার পায়ে লাল ফিতার জুতো, পায়ের আঙ্গুলটি আলতায় রাঙানো। উনি মেয়েটাকে আপাদমস্তক দেখে বললেন, তোমার বাড়ির ঠিকানা বলবে? না না, তার আতঙ্কিত গলার স্বর বলে দিচ্ছে সে বাড়ি ফিরতে চায় না। আপনি চলে যান, আমি ওনার জন্য অপেক্ষা করব। বোকা মেয়ে, কতক্ষণ অপেক্ষা করবে? তুমি বরং আমার সাথেই চলো, আমি রূপনগরে যাচ্ছি। ওখান হতে 2 গ্রাম ফেলেই রূপনগর। এখানকার স্থায়ী বাসিন্দাদের বলে যাই, তুমি রূপনগরের সুলতান মহলে যাচ্ছ। তোমার বর যদি এসে খোঁজ করে, ওনারা বলে দিবে তুমি রূপনগরে আছো। অংশমালীর বিদায় লগ্নে সাক্ষী রেখে সদ্য বিবাহিত স্বামীর কথা ভেবে ফুপিয়ে কেঁদে উঠল বর্তমান ভবিষ্যতের চিন্তারত অচিন্তায় উপরিওয়ালার হাতে ছেড়ে দিয়ে পিতাসম মানুষটার কথা মাথা দুলায় মেয়েটি। বলা হয়নি, রক্তরাঙে সাজিত বিপদগ্রস্ত স্বামীকে নিয়ে উৎকণ্ঠিত মেয়েটির নাম অপরূপা। দেখতে সে তার নামের মতো হলেও জীবনটা তার রঙিন রূপ পেতে পেতে কেমন কোহেলিকা বৃত্ত অন্ধকূপে ডুবে গেল। ট্রলারের উপর জড়সড় হয়ে এক কোণে হাত পা গুটিয়ে বসে সে রাতের খোলা আকাশ দেখছে। চোখে কোণে অহনিশ পড়তে থাকে অশ্রু। তেমন একটা জ্যোৎস্না ভরা রাত তার মাথায় থাকার কথা ছিল স্বামীর বক্ষস্থলে। তার জীবনে মধুময় দিনগুলো আসার আগেই কেন অমাবস্যা রাত এসে ঝাঁপিয়ে নামায় সে জানে না। মায়ের প্রথম সন্তান সে। এমন এক পূর্ণিমার রাত্রেই মায়ের কোলে আলো করে জন্ম নেয় সে। তার জন্মে কেউ খুশি ছিল না। সবাই আশা করেছিল একটা পুত্র সন্তান, কারণ বাবা একজন অসুস্থ মানুষ। বুড়ো বয়সে বিয়ে করে তার মাকে। বাবা কিছু হয়ে গেলে তার মা সন্তানের মুখ চেয়ে থেকে যাবেন, এই ভেবে পুত্র সন্তান আশা করেছিলেন সকলে। কিন্তু অপরূপার জন্মে সবাই অসন্তুষ্ট প্রকাশ করে, এমনকি জন্মদাত্রী মাও। একমাত্র দাদা জানি তাকে বুকে আগলে নেন। তারপর বছর খানেক মাথায় বাবা মারা যায় হৃদরোগে। মাকে বিয়ে দেওয়া হয় অন্যত্র। দাদির কাছেই সস্নেহে লালিত হয় সে। দাদির চোখে অমূল্য রতন হলেও চাচা চাচিদের চোখে ছিল তার জন্য ভৎসনা, তুচ্ছ তাচ্ছিল্য আর বঞ্চনা। কার গরুকে কে খড় দেয়, তাদেরও অভাবের সংসার। তারপর দাদি মারা গেলেন, চাচার ঘরে তার ঠাঁই হয়। তার বাবা সমুদয় সম্পত্তি তার 18 বছর হওয়ার পরপরই চাচা চাচি নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা চালায়। সম্ভব হয় না। অপরূপা ততদিনে বুঝতে শিখে এদের সোজা রাখতে হলে সম্পত্তি ধরে রাখতেই হবে তাকে। অপরূপা সেই জোর দেখিয়ে টিকে থাকে চাচার সংসারে। তারপরও সারাদিন গাধার মতন খাটে। তার কপালে জোটে তিক্ত গালাগাল আর দুমুঠো ভাত। ছেলেবেলায় মাকে একদিন চিঠি লিখেছিল সে। মা ফের চিঠি পাঠিয়েছে।
এসেছিল। খুব খুশি হয়ে অপরূপা চিঠি খুলে পড়তেই অঝরে কাঁদলো। মা লিখে তার সংসার জীবনে অপরূপার কোনো ঠাঁই নেই। সে যেন মাকে ভুলে যায়। তার জন্য তিনি নিজের সংসারে আগুন ধরাতে পারবেন না। কম বেশি পড়াশোনা করেছে সে গ্রামের পাঠশালায়। মুক্তব্যে কোরআন শিখেছে। এখন বিয়ের সম্বন্ধ আসে রোজ। অপরূপা লোক সমাগমে আড়ালেই থাকতে পছন্দ করে। মানুষকে সে ভয় পায়, মিশতে ভয় পায়। সে ভীত মেয়েটির ভালোবাসা মায়া মমতাহীন জীবনে একদিন বসন্ত আসে। এক বসন্ত বিকেলে তার বিষাদময় জীবনে আগমন ঘটে এক আগন্তুকের। জীবনের প্রতি তীব্র বিতৃষ্ণার মুখ তেতো হওয়া অপরূপাকে সে বাঁচার স্বপ্ন বুনতে শিখিয়েছে। সে কেন হুট করে তাদের জীবনে এমন পরিণতির লগ্ন এসে আড়াল হলো অপরূপা সত্যি জানে না। এই মেয়ে চিরাদয় খাবে? অপরূপা চমকে ওঠে, চোখের জল লুকানোর চেষ্টা করে। অপরূপার সামনে এসে বসে শাহজাহান সাহেব বলে, আহারে মেয়ে, কাঁদছো কেন? বরের জন্য? বরকে খুব ভালোবাসো বুঝি? অপরূপা ঠোঁট টিপে কেঁদে মাথা দোলায়। সে ভালোবাসা কি জানে না, তবুও মানুষের সাথে সে সংসার করার স্বপ্ন দেখেছে। তাদের টিনের চালের একটা ঘর হবে। ঘরের সামনে একটা পদ্ম পুকুর থাকবে। বৃষ্টির দিনে চালে পড়া বৃষ্টির শব্দ শুনে শুনে সে মানুষের বুকে ঘুমাবে। পদ্ম পুকুরে সাম্পান নিয়ে ঘুরে বেড়াবে সকাল সন্ধ্যা। একসাথে রোদ্দুর গায়ে মাখবে, একসাথে ভিজবে। কত সুখময় মুহূর্ত হয়ে উঠবে সেসব। ওর সম্পর্কে কতটুকু জানো? অপরূপা বলে, যতটুকু জানলে একটা মেয়ে তার সাথে ঘর করার স্বপ্ন দেখে ততটুকুই। শাহজাহান সাহেব কি বলবে খুঁজে পেলেন না। অপরূপা মাথায় হাত বুলিয়ে বললেন, কান্না থামাও, আমার সাথে সহজ হও। নাও চিরা দই খাও, পথে খাবো বলে নিয়েছি। আমি আবার খুব খাদ্যরসিক। তোমাকে নিয়ে বাড়ি ফিরে বেগমের হাতে বানানো মিষ্টি খাবো তোমার বিয়ে উপলক্ষে। মানুষটার কথায় অপরূপা ঠোঁটে কোণে ঈষৎ হাসি দেখা মিললেও তা আবারও নিভে গেল। কেঁদো না, ব্যবসায়ীর খাতিরে অনেক দূর পর্যন্ত আমার হাত রয়েছে। আমি তোমাকে তোমার স্বামীর কাছে ফিরিয়ে দেব। আমার উপর বিশ্বাস রাখো। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চিরা দই মুখে দিল অপরূপা। জানতে চাইল, আপনার বাড়িতে কে কে আছেন? সে এক বিশাল সাম্রাজ্য, আমার গেলে দেখতে পাবে। চাঁদের আলোয় পানি ডুবুডুবি আর খোলা আকাশ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল অপরূপা। চমকে উঠল শাহজাহান সাহেবের সাথে থাকা লোক সংশয়ের চেঁচামেচির আওয়াজে। আয়সা পড়ছি, এই ছেড়ি নাইমা পড়ো, অন্যে ঘুমাইছো। এই সুন্দর কইরা কথা বলো। কৃষ্ণবর্ণের লোকটা লজ্জা পেয়ে মাথা চুলকে বলল, জি হুজুর। মাইয়াডারে নিয়া গেলে মা বেগম কিছু কইব না? কোথাকার মাইয়া, চেনা নাই জানা নাই। তোদের মারে এই চিনছস? যে কুকুর বিড়াল পর্যন্ত আশ্রয় দেয় তোরেও তো দিছে, মতি বানরেরও তো দিছে, এই মাইয়ারেও দিব। বেশি পেঁচাল না পাইরা সব নামা। অপরূপা দুরু দুরু বুক চোখে বোলালো নদীর পাড়ে। অনেক লোকজন, তার মাঝে সে এক অজানা অপরিচিত মানবী। পুরুষের গম গম গলার স্বর তার ভয়ে বাড়িয়ে দিল। তীক্ষ্ণ চোখে মেলে সে দেখতে লাগলো তার স্বামী নামক পুরুষটি এখানে নেই তো? কি হলো, নামো। শাহজাহান সাহেবের পিছু পিছু নিজের পুটলিটা সাথে নিয়ে কাঠের সিঁড়ি পেয়ে ট্রলার থেকে নামার সময় তেরছাভাবে পা পড়ায় পেরেক পায়ে কেটে গেল তার। আর্তস্বরে ওমাগো বলে উঠতেই বাকিরাও পেছন ফিরে তাকিয়ে বিরক্তিসূচক শব্দ করল। শাহজাহান এগিয়ে এসে মেয়েটাকে তুললেন। রক্ত গড়াচ্ছে। উদ্বিগ্ন গলায় বললেন, অনেক রক্ত পড়ছে দেখি। এই কার কাছে পানি
এই কার কাছে পানি আছে, দ্রুত পানি আন। অপরূপাকে ধরে উনি তীরে নামালেন। মেয়েটার চোখে মুখে স্বাভাবিক হয়ে গেছে, যেন কোনো ব্যথা নেই। ওনাকে অস্থির হতে দেখে অপরূপা নিজেকে সামলে বললেন, সামান্য রক্ত, কিছু হবে না, আপনি অস্থির হবেন না। পানির বোতল নিয়ে এসে অপরূপাকে দিলেন উনি। অপরূপা ঢকঢক করে পানি খেয়ে শাহজাহান সাহেবের পিছু পিছু হাঁটা ধরলেন। মালামাল বহন করা একটা লোক এসে অপরূপার পাশ ঘেঁষে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, হুজুর হুজুর আপনি আগান, আমি এই ছেমড়ির লগে আইতাছি। অপরূপা লোকটার দিকে তাকিয়ে কড়া চোখে তাকায়। লোকটার হাসাহাসি কপট চেহারার মুহূর্তে মলিন হয়ে আছে। খানিকক্ষণের জন্য হলেও ভীত হয়, তারপর ভাবে হুজুরের আশ্রিত হয়ে যাচ্ছে, তাতে তাও তেজ কম। তাই তেজ কেমন, সুযোগ পেলেই এই তেজ বাইর কইরা আনবো সে। অপরূপাকে দাদি বলেছিল সবসময় শক্ত থাকতে, যাতে তাকে কেউ ভীত না ভাবে। সে শক্ত থাকবে ভাবে, কিন্তু পরক্ষণে মনটা তার দুর্বল হয়ে পড়ে। সে কান্না চেপে রাখতে পারে না। দুর্বোধ্য আপনা আপনি প্রকাশ পেয়ে যায়। অচেনা অজানা পিতৃতুল্য একজন মানুষকে ভরসা করে অপরূপা এগোতে লাগলো সামনের দিকে। জানা নেই এরপর কি হবে, কতদিন বা আশ্রিত হয়ে এই মানুষটার বাড়িতে থাকবে সে। অপরূপা ভাবতে ভাবতে সবার সাথেই পৌঁছে যায় এক প্রকাণ্ড বাড়ির সামনে। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা সাবেকি বাড়িটির ঘন সবুজ গাছগাছালি আর লতা গুচ্ছে আচ্ছাদিত। বাড়ির ভেতর থেকে কাজের মানুষগুলো ছুটে এসে হাতাহাতি করে মালামাল আর জিনিসপত্রগুলো নিয়ে বাড়িতে ঢোকে। মুখে মুখে ছড়িয়ে যায় এক বধূ এসেছে বড়বাবুর সাথে। মেয়ে মহিলারা দরগোড়া এসে দাঁড়িয়ে হতবাক হয়ে তাকিয়ে দেখে অপরূপাকে। এত গভীর রাতে এক দৃষ্টিনন্দন সুন্দরী কন্যা এসে হাজির। 60 বয়সের মানুষটা। ফিসফিসানি শুরু হতে হতে অন্দরমহল পর্যন্ত গেল। শাহজাহান সাহেবের স্ত্রী বেগম খাদেজা চেঁচায় আর বিলাপ করতে থাকে, এই বয়সে এসে এমন দিন দেখতে হবে? হে বড়ওয়ালা দিগার, তুমি আমায় তুলে নিলে না কেন? সবাই অপরূপাকে দেখতে ব্যস্ত। অপরূপা তখন মুগ্ধ চোখে বাড়িটির আনাচে কানাচে দেখতে থাকে। এ যেন এক রহস্যপুরী। সালাম আব্বাজান, আপনার শরীর কেমন আছে? দুটো চঞ্চল যুবতী মেয়ে ছুটে এলো শাহজাহান সাহেবের কাছে। একজন দেখতে স্বাস্থ্যবান, গায়ের রং উজ্জ্বল, অন্যজন লম্বাটে কিন্তু গায়ের রং শ্যামলা। দুইজনের চেহারায় অসম্ভব মায়া। শাহজাহান সাহেব মেয়েদের মাথায় হাত রাখলেন। আলহামদুলিল্লাহ, আমার কন্যারা ভালো আছে? মহলের সবাই কেমন আছে? জি আব্বাজান, সকলেই ভালো আছেন। কৌতূহল গোষ্ঠিত চোখে অপরূপার দিকে তাকায় মেয়ে দুটো। পায়ের আঙ্গুল থেকে মাথা অবধি চোখ বুলিয়ে আব্বাজানকে বলতে শুরু করে। মা বেগম চেঁচামেচি শুরু করে দিয়েছেন। মেয়েটির পরিচয় জানলে আমরা মা বেগমকে কি বলতে পারি? কথাটা বলার সময় নাদুস নুদুস দেখতে মেয়েটির চোখ নত করে। শাহজাহান সাহেব ওনার বেগমের পাগলামির কথা মনে করে হাসলেন। অপরূপার দিকে তাকিয়ে বললেন, বড়ই অদ্ভুত, আমি তোমার নামটাও জানি না। তোমার নাম কি তোমার? অপরূপা। রিনরিনে কণ্ঠস্বর শুনে মেয়ে দুটো আবারও তাকায় তার দিকে। ও অপরূপা, আজ থেকে আমাদের সই। ও বিপদে পড়েছে, আজ থেকে তোমাদের সই। ও বিপদে পড়েছে, আমি তাকে আমার সাথে নিয়ে এসেছি। ওর সাথে ভালো ব্যবহার করবে, ওর যত্ন আত্মি করবে। ও আমাদের মেহমান। মেয়ে দুটোর চেহারা এবার পরিষ্কার হয়। এতক্ষণে আধারে নিমজ্জিত ছিল, তাদের ঠোঁটে হাসি ফুটে। শাহজাহান সাহেব এবার অপরূপার সাথে মেয়ে দুটোর পরিচয় করিয়ে দেয়। অপরূপা, এখানে আমার দুই কন্যা দাঁড়িয়ে আছে। একজন নিজের কন্যা, অপরজন ভাই কন্যা। অপরূপা জানতে পারল লম্বাটে শ্যামলা মেয়েটির নাম সায়রা। নাদুস নুদুস ফর্সা খাটো মেয়েটার নাম
সোহিনী, দুইজনের মাথায় দুটো বেইনি করা, একই রঙের সেলোয়ার কামিজ। এই বধূ সাজে কেন আব্বা? ও কি আজকেই নিকা হয়েছে? তাদের কণ্ঠে কৌতূহল ঝরে পড়ছে। অপরূপার দৃষ্টি নত করে। শাহজাহান সাহেব হেসে বলে, ওর বর হারিয়ে গেছে, ওকে এসে নিয়ে যাবে। ততদিন ও আমাদের সাথেই থাকবে। ও খুব ক্লান্ত এবং আহত, ওর পায়ে রক্ত ঝরছে। অপরূপা, ওদের সাথে যাও, ভয় পেও না। অপরূপা মাথা দোলায়, ডানে বামে চোখ বোলাতে বোলাতে অন্দরমহলে প্রবেশ করে। মহলের ভিতরে প্রবেশ করতেই চোখ জোড়া আপনা আপনি তার আটকে গেল দেওয়ালে। সোনালী রঙের কারুকার্যে শোভিত মনোমুগ্ধকর দেওয়ালে 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 ঝুলছে বিরাট বিরাট তৈলশিল্প, যুদ্ধ বিগ্রহের ছবি, বড় বড় রাজাদের সিংহাসনের ছবি। প্রবেশের সাথে সাথে বিশাল বড় কক্ষটির বসার আসন। সভার আয়োজন করলে কয়েকশো মানুষ সেখানে অনায়াসে বসতে পারবে। সরাসরি কাষ্ঠানন বসানো, সম্মুখে প্রকাণ্ড একটি সিংহাসনের আসনের মতন কেদারায় রাখা, মাথার ওপর কনমনায় এক দীপ্তধারা। চক্ষুদ্বয় খানিকটা ওপরে তুলতেই দ্বিতল কামরাটির চতুর্থের পর্দা নড়ে উঠল। কপাল অবধি ঘোমটা পরা কয়েকজন মহিলা তৎক্ষণাৎ সরে গেল সেখান থেকে। ছোট্ট একটা কাষ্ঠাসনের অপরূপা বসে থাকে। শাহজাহান সাহেব এসে তার পাশে আরাম করে বসে। কপাল অবধি ঘোমটা পরা একজন তৃষ্ণার্ত মহিলা এসে অপরূপার হাতে জলের গ্লাস দিয়ে অপরূপার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দ্রুত পরগতি লাভ করে সেখান থেকে। অপরূপা ধীর গতিতে পানি খায়, তারপর অস্থিরভাবে চোখ বোলায় চারপাশে। আকস্মিক এক মহিলা ছুটে আসে অন্দরমহল থেকে। তার আগমন সবার লক্ষ্য না হলেও বিস্ময়ে সবাই হাঁ হয়ে গেল। ক্রুদ্ধ হয়ে অপরূপার কবরীবদ্ধ চুলে হাত দিয়ে টেনে ধরে ভয়ঙ্কর ভাবে চেঁচিয়ে উঠে বলে, আমার মহলে এসে এসবের জায়গা হবে না। বুড়ো বয়সে আপনার ঢং ধরেছে? ঘটনার আকস্মিকতায় সবাই নড়ে চড়ে উঠতে ভুলে যায়। মহিলা অপরূপার চুল ধরে টেনে নিয়ে গিয়ে আছড়ে ফেলে সদর দরজার চৌকাঠে। ঠোঁট ফেটে তাজা রক্ত মাখামাখি হয়ে যায় অপরূপার ওষ্ঠপুট। ক্রন্দনবিহীন কৌতূহল নিবদ্ধ চোখ চেয়ে থাকে অপরূপার। মাথায় রগ দপদপ করছে চুলের গোড়ায়। সায়রা এসে টেনে ধরে খোদেজাকে, বলে, আম্মাজান কি করছেন? মেয়েটা আশ্রিত হয়ে এসেছে, আপনি যা ভাবছেন তা ভুল। শাহজাহান সাহেব এবার হতবুদ্ধি ভাব ছেড়ে এগিয়ে আসে। খোদেজার দিকে খ্যাপা চোখে তাকিয়ে ধমকের সুরে বলে, বেগম, একটা অসহায় মেয়ের ওপর জুলুম করছো তুমি। কেন ওকে এভাবে আঘাত করলে? ও তোমার মেয়ের বয়সী। খোদেজা মতিভ্রম রুষ্ট হয়। খ্যাপাটে চোখ জোড়া তার শীতল হয়ে আসে। নিজ কন্যার বয়সী মেয়েটার দিকে অপলক তাকিয়ে থাকার পর মনে হয় অনেক বড় ভুল হয়ে গিয়েছে। মেয়েটার পীড়িত বদনের দিকে তাকিয়ে নিজের ওপর রাগ হয়, কিন্তু সরব প্রকাশ করে না। হনহনিয়ে ভেতরে গিয়ে গা ঢাকা দেয় সে। সোহিনী গিয়ে অপরূপাকে তোলে। অপরূপার গায়ে ভারী ভর ছেড়ে দিয়ে কেঁদে ওঠে উচ্চস্বরে। কাবুলি পাঞ্জাবি পরিহিত এক 5 কি 6 বয়সের বাচ্চা এসে অপরূপার শাড়ি আঁকড়ে ধরে, জানতে চায় সুন্দরী বউ কাঁদছে কেন। ধূসর বর্ণের শাড়ি পরিহিত এক মহিলা এসে ধমক দিয়ে ছেলেটার হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। বাচ্চাটাকে দেখার পরই অপরূপার কান্না থেমে যায়। কি এক অদৃশ্য ভোজবাজিতে কার সাথে যেন খুব মিল পেল সে।
সবাইয়ের কাছ থেকে টাকা পয়সা হাতাইয়া নিছে। মেলা মাইনষের গায়ে চাকু মারছে সাহেব, আমাগো সাহেব বাবুরেও মারছে। হাঁপাতে হাঁপাতে কথাটা পারল কালু মিয়া। শাহজাহান সাহেব ও ওনার বড় ভাই শেহরাজ সাহেব চিন্তিত বদনে বসে ছিলেন মহল চত্বরে। কালু মিয়া হাঁপাতে হাঁপাতে কথা বলে ধপাস করে বসে পড়ল। শাহজাহান সাহেব খেকিয়ে উঠে বলল, কোথায় এখন সে? তন্মধ্যে ধপধপ বিভৎস পায়ের আওয়াজ আর ক্রন্দনের আওয়াজে সম্মুখে দৃষ্টিপাত করল সবাই। ওনাদের পায়ের কাছে এসে হুড়মুড়িয়ে পড়ল একজন কালো বেটে মোটা কুদর্শন লোক। পরনে কালো বোরখার মতন বস্ত্র, নাক ফেটে ইতোমধ্যে রক্ত ঝরছে। আমায় মাফ কইরা দেন সাহেব, আমি পেটের ধান্দায় ওদের লগে যোগ দিছি। পেটের ওপর ধপাস করে পরপর তিন চারবার লাথি পড়তেই তার আর্তনাদে কেঁপে উঠল গোটা সুলতান মহল। লাথি দিতে থাকা লোকটার গায়ে বাদামি রঙের পাঞ্জাবি, চোখে মুখে অসম্ভব হিংস্রতা, যেন এ যাত্রায় সে মেরেই ফেলবে সন্ত্রাসী লোকটাকে। দোতলার চত্বরে দাঁড়িয়ে গোটা দৃশ্যটি অবলোকন করে অপরূপা। তার বুক কাঁপতে থাকে। এ কোথায় এসে পড়েছে সে? এরা এতটা নির্মম কেন? লোকটার আর্তনাদে অপরূপার কোমল হৃদয় কেঁপে ওঠে। মুখে হাত রেখে মারতে থাকা লোকটার মুখের পানে দৃষ্টি নিক্ষেপ করতেই লোকটার চোখ পড়ে তার দিকে। সাথে সাথেই সে আড়াল হয়ে দাঁড়ায়। চোখ সরিয়ে আবারও একের পর এক লাথি দিতে থাকে লোকটা। মার খাওয়া লোকটা যখন নিস্তেজ হয়ে পড়ল, তার কোনো শব্দ করল না মুখ দিয়ে, ঠিক তখনই সদর দরজা পার হয়ে আস্তে আস্তে একটি নির্মম, সুধীর, শান্ত অথচ ক্রোধিত গমগমে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। আহ, থামো সারফারাজ, এভাবে মেরো না। এভাবে মারলে তো মরে যাবে। পালার গোদাকে খুঁজে বের করার আগে জরুরি। হালকা চালে হেঁটে আসা ঘর্ম ও রক্ত ভেজা সাদা পাঞ্জাবি পরিহিত লোকটার কাঁধ বেয়ে তরল রক্তের স্রোত গড়িয়ে পড়ছে। ললাটের ডান পাশে ক্ষতবিক্ষত শ্বেত পাঞ্জাবি ধারণ করেছে রক্তের লাল রং। শাহজাহান সাহেব আর শেহতাজ সাহেব উদ্বিগ্ন চোখে তাকায়। শাহজাহান সাহেব দাঁড়িয়ে পড়ে, উৎকণ্ঠিত গলায় জানতে চায়, এসব কি শেহজাদ? আসসালামু আলাইকুম আব্বাজান। পুত্রের হাতে হাত মিলিয়ে শাহজাহান সাহেব বলে ওঠেন, ওয়ালাইকুম আসসালাম পুত্র। কি করে হয়েছে এসব? চিন্তিত হবেন না, বসুন। আগে বলুন, আসার পথে আপনার কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। কেন জিজ্ঞাসা করছো? পলাশপুরে দক্ষিণের ঘাটে ডাকাত হামলা করেছে বেলা দুটো ঘটিকার সময়। আপনি সেই পথেই এসেছেন, তাই জানতে চাইলাম। কি বলো? আসার পথে তো শুনলাম না। শুনবেন কি করে? সৈন্যদের হুঁশিয়ারিতে সবাই পালিয়েছে দলবল সহ। আমরা তখন বেশি দূরে জাহাজে নিরাপত্তার অবস্থানরত ছিলাম। দূরবীহীন দ্বারা দেখছিলাম। আর এ বলদ কি করছে? গোমাতে থাকা লোকটার দিকে দৃষ্টিপাত করে প্রশ্ন ছুড়ে শাহজাহান সাহেব। শেহজাদ বলে, এরা ছিচকে ডাকাত, যাত্রাপালায় গিয়ে পয়সা হাতাচ্ছে আর না দিলে চাকু মারছে। নারী শিল্পীদের গায়ে চাকু মেরে দিয়েছে। আমার সব পরিকল্পনা জলে গেছে। কাল মঞ্চে তার কাজ ছিল। আমি এখন এই অল্প সময়টুকুর জন্য নারী শিল্পী কোথায় পাবো? বলা শেষ হতে না হতে কাঁধের ক্ষতস্থানে হাত দিয়ে
অস্পষ্ট স্বর করে সে সাফায়াত মারতে মারতে ক্লান্ত হয়ে বন্ধুর পাশে এসে বসে। স্বাভাবিক হয়ে গলার স্বর খাদে নামিয়ে বলে, মহলে মনে হয় নতুন মেহমান এসেছে। শেহজাদ কপাল ভাঁজ করে তাকায়, বলে, সুলতান মহলে অতিথি আসবে যাবে